স্বাগত জানাই সবাইকে আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি হচ্ছে তোমাদের এসটিজিটি পরীক্ষার প্রার্থীদের জন্য। তোমরা জানো যে 2025 সালে এসটিজিটি পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হয়েছে এবং নতুন সিলেবাসে তোমাদের পলিটিক্যাল সায়েন্স এবং তোমাদের ইকোনমিক্স অ্যাড করা হয়েছে। তো তোমরা জানো যে তোমাদের সিলেবাস পুরো চেঞ্জ করা হয়েছে, কিন্তু একটি বিষয় হচ্ছে তোমাদের ইতিহাস সাবজেক্ট রয়েছে 2025 সালে। এই 25 সালের সিলেবাসে তোমাদের ইতিহাসের কোনো সিলেবাস চেঞ্জ করা হয়নি। আগে যা সিলেবাস ছিল সেই সিলেবাসই রয়ে গেছে তোমাদের ইতিহাসে। তো তোমরা যারা 2025 সালে জিটি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য বিগত বছরের যে কোয়েকশন পত্র রয়েছে সেই কোয়েকশন পত্র খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিগত 4 বছরের যে ইতিহাসের প্রশ্নপত্র রয়েছে এসটিজিটি পরীক্ষার, সেই প্রশ্নপত্র এবং তার সঙ্গে উত্তরগুলো নিয়ে আলোচনা করব। যদি আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের 4 বছরের ইতিহাসের বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, তার সঙ্গে উত্তরও তোমাদেরকে দিয়ে দেব। তো তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের প্রথম কোয়েকশন তোমরা দেখে নাও। তো আমি টোটাল তোমাদেরকে 4 বছরের যেহেতু কোয়েকশন পত্র নিয়ে আলোচনা করছি, তাহলে প্রথম কোয়েকশন পত্র হচ্ছে তোমাদের এসটিজিটি 2016 সালের। তো 2016 সালে তোমাদের পরীক্ষায় কি এসেছিল তোমরা দেখে নাও। তো পরীক্ষায় যে কোয়েকশনগুলো এসেছিল সেই কোয়েকশনগুলো তোমরা দেখে নাও এবং সেগুলো তোমরা নোট করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে যুক্ত হতে পারো। আমরা এই পিডিএফগুলো হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেব, শুধুমাত্র তোমরা আনসারগুলো লিখে রাখতে পারো। তো আজকের ক্লাসের তোমাদের 2016 সালের যে এসটিজিটি পরীক্ষার কোয়েকশন এসেছিল বা প্রশ্ন এসেছিল, সেই প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের আদি পর্বের ভারতীয় ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদান কয়টি? তো আদি পর্বের ভারতীয় ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদান কয়টি? তো অপশন রয়েছে তোমাদের দুটি, অপশন বি হচ্ছে 3টি, অপশন সি হচ্ছে 4টি, অপশন ডি হচ্ছে উপরের কোনোটিই নয়। তো আদি পর্বের ভারতীয় ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদান হচ্ছে তোমাদের সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, 3টি হবে তোমাদের সঠিক উত্তর। আদি পর্বের ভারতীয় ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান কয়টি? উত্তর হবে তোমাদের 3টি। তারপরের কোয়েকশন, তো তারপরের কোয়েকশন দেখে নাও। আদি পর্বের ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে পুরাণ কয়টি? তো আদি পর্বের ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে পুরাণ কয়টি? তো আদি পর্বের ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে পুরাণ হচ্ছে তোমাদের 18টি। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, 18টি পুরাণ। আদি পর্বের ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে পুরাণ হচ্ছে 18টি। তো তোমাদের যদি এই কোয়েকশনগুলোর উত্তর তোমাদের জানা থাকে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমি তোমাদেরকে এই কোয়েকশনের উত্তর দেওয়ার জন্য 5 সেকেন্ড সময় তোমাদেরকে দেব। তো তোমাদের 73 নাম্বার কোয়েকশন। তো 73 নাম্বার কোয়েকশন হচ্ছে মুদ্রা সমূহ খুবই গুরুত্বপূর্ণ উপাদান। তো মুদ্রা সমূহ খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এটি হচ্ছে ব্যক্তিয়দের ইতিহাস জানার জন্য, না তোমাদের অপশন বি মৌর্যদের ইতিহাস জানার জন্য, না অপশন সি সাতবাহনদের ইতিহাস জানার জন্য, না অপশন ডি উপরের কোনোটিই নয়। তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, ব্যক্তিয়দের ইতিহাস জানার জন্য। তো অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন,
তো তারপরের কোয়েকশন 74 নাম্বার কোয়েকশন হচ্ছে নিচের কোনটি গৌতম বুদ্ধের নাম নয়? তো নিচের কোনটি গৌতম বুদ্ধের নাম নয়? অপশন এ তথাগত, অপশন বি হচ্ছে শাক্যমুনি, অপশন সি হচ্ছে শুদ্ধোধন, না অপশন ডি উপরের কোনোটিই নয়। তো নিচের কোনটি গৌতম বুদ্ধের নাম নয়? তো সঠিক উত্তর জানা থাকলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো সঠিক উত্তর হবে তোমাদের শুদ্ধোধন। শুদ্ধোধন হচ্ছে গৌতম বুদ্ধের নাম নয়, এটি হচ্ছে গৌতম বুদ্ধের পিতার নাম শুদ্ধোধন। তো অপশন সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন, তো তারপরের কোয়েকশন তোমরা দেখে নাও। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের কারণগুলি একটি ছিল। তো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের কারণগুলির একটি ছিল হচ্ছে তোমাদের অপশন এ হবে সঠিক উত্তর, বৈদিক ব্রাহ্মণ ধর্মের জটিলতা। তো বৈদিক ব্রাহ্মণ ধর্মের জটিলতা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের কারণগুলির মধ্যে একটি হচ্ছে বৈদিক ব্রাহ্মণ ধর্মের জটিলতা। তো তারপরের কোয়েকশন তোমরা দেখে নাও। তো কোয়েকশন নাম্বার 76। তো 76 নাম্বার কোয়েকশন হচ্ছে বুদ্ধ ধর্ম স্পষ্টত হীনযান এবং মহাযান বিভক্ত হয়েছিল অপশন এ দ্বিতীয় বুদ্ধ সম্মেলনে, না অপশন বি তৃতীয় বুদ্ধ সম্মেলনে, না অপশন সি তোমাদের চতুর্থ বুদ্ধ সম্মেলনে, না তোমাদের উপরের কোনোটিই নয়। তো বুদ্ধ ধর্ম স্পষ্টত হীনযান এবং মহাযান বিভক্ত হয়েছিল অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর, চতুর্থ বুদ্ধ সম্মেলনে। তো চতুর্থ বুদ্ধ সম্মেলনে হীনযান এবং মহাযান বিভক্ত হয়েছিল বুদ্ধ ধর্মে। তারপরের কোয়েকশন নাম্বার 77। তো 77 নাম্বার কোয়েকশন হচ্ছে মহাবীরের আদি নাম ছিল। তো মহাবীরের আদি নাম কি ছিল? তো মহাবীরের আদি নাম ছিল তোমাদের অপশন এ বর্ধমান। তো মহাবীরের আদি নাম ছিল বর্ধমান, অপশন এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন, তো কোয়েকশন নাম্বার হচ্ছে 78। তো 78 নাম্বার কোয়েকশন দেখে নাও। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে কয়টি মহাযান পদ ছিল? তো খুবই সহজ প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে কয়টি মহাজন পদ ছিল? তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি 16টি মহাজন পদ ছিল। 16টি মহাজন পদ ছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে। তো তারপরের কোয়েকশন হচ্ছে 79 নাম্বার কোয়েকশন হচ্ছে কে মগধের উত্থানের জন্য বৈবাহিক কুটুম্বিতার নীতি অনুসরণ করেছিলেন? তো কে মগধের উত্থানের জন্য বৈবাহিক কুটুম্বিতার নীতি অনুসরণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে তোমাদের বিম্বিসার, অপশন এ হবে সঠিক উত্তর, বিম্বিসার মগধের উত্থানের জন্য বৈবাহিক কুটুম্বিতার নীতি অনুসরণ করেছিলেন। তো তারপরের কোয়েকশন দেখে নাও। তারপরের কোয়েকশন 80 নম্বর কোয়েকশন হচ্ছে নিচের কোন অঞ্চলটি অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল না? তো নিচের কোন অঞ্চলটি অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল না? অপশন এ কাশ্মীর, অপশন বি তক্ষশিলা, অপশন সি কপিলাবস্তু, না অপশন ডি উপরের কোনোটিই নয়। তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন ডি। অপশন ডি হবে তোমাদের সঠিক উত্তর, উপরের কোনোটিই নয়। তো নিচের কোন অঞ্চলটি অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল না? তো উপরের কোনোটি নয় হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন দেখে নাও। তারপরের কোয়েকশন 81 নাম্বার কোয়েকশন হচ্ছে অশোক স্মরণীয় কারণ তিনি ছিলেন মহান বিজেতা, না তিনি যুদ্ধ পরিহার করতে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন, না অপশন সি তিনি বুদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন, না অপশন ডি উপরের কোনোটিই নয়। তো অশোক স্মরণীয় কারণ হচ্ছে তোমাদের তিনি বুদ্ধ ধর্মের তোমাদের সঠিক উত্তর
হবে তোমাদের অপশন বি। অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর। তিনি যুদ্ধ পরিহার করতে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন। অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর। অশোক স্মরণীয় হয়ে আছেন। তিনি যুদ্ধ পরিহার করতে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন। তো তারপরের কোয়েকশন, তো তোমাদের কোয়েকশন নাম্বার হচ্ছে 82। তো 82 নাম্বার কোয়েকশন তোমরা দেখে নাও। নিচের কোন মন্দিরটি পল্লব শিল্পের বিস্ময়কর এর উদাহরণ? তো নিচের কোন মন্দিরটি পল্লব শিল্পের বিস্ময়কর উদাহরণ? তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, কৈলাসনাথ মন্দির। তো কৈলাসনাথ মন্দিরটি হচ্ছে পল্লব শিল্পের বিস্ময়কর উদাহরণ, কৈলাসনাথ মন্দির। তো তারপরের কোয়েকশন দেখে নাও, কোয়েকশন নাম্বার 83। তো 83 নাম্বার কোয়েকশন হচ্ছে কোন চৈনিক পরিব্রাজক নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রায় 5 বছর অধ্যয়ন করেন? তো 5 বছর অধ্যয়ন করেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে 5 বছর অধ্যয়ন করেন। তো সঠিক উত্তর হবে তোমাদের হিউয়েন সাং। তো হিউয়েন সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রায় 5 বছর অধ্যয়ন করেন। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 84। তো 84 নাম্বার কোয়েকশন হচ্ছে কে বিক্রমশিলা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? তো কে বিক্রমশিলা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হবে তোমাদের ধর্মপাল। তো ধর্মপাল হচ্ছে তোমাদের বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন হচ্ছে তোমাদের ধর্মপাল। তারপরের কোয়েকশন, তো কোয়েকশন নাম্বার হচ্ছে 85। তো 85 নাম্বার কোয়েকশন হচ্ছে সংস্কৃত সাহিত্যের স্বর্ণযুগ ছিল। তো সংস্কৃত সাহিত্যের স্বর্ণযুগ ছিল অপশন এ মৌর্য যুগ, না অপশন বি তোমাদের গুপ্ত যুগ, না অপশন সি কুষাণ যুগ, না অপশন ডি উপরের কোনোটিই নয়। তো সংস্কৃত সাহিত্যের স্বর্ণযুগ ছিল তোমাদের অপশন বি হচ্ছে সঠিক উত্তর, গুপ্ত যুগ। তো গুপ্ত যুগ ছিল সংস্কৃত সাহিত্যের স্বর্ণযুগ। তো তারপরের কোয়েকশন, তো কোয়েকশন নাম্বার হচ্ছে 86। তো 86 নাম্বার কোয়েকশন, নিচের কোনটি ভারতের ইতিহাসের সুলতানি আমল? তো নিচের কোনটি ভারতের ইতিহাসের সুলতানি আমল? অপশন এ 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ, না অপশন বি 1209 খ্রিস্টাব্দ থেকে 1530 খ্রিস্টাব্দ, না অপশন সি তোমাদের 1210 খ্রিস্টাব্দ থেকে 1535 খ্রিস্টাব্দ, না অপশন ডি উপরের কোনোটিই নয়। তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ হচ্ছে ভারতের ইতিহাসের সুলতানি আমল। অপশন এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 87। কখন চেঙ্গিজ খান ভারত আক্রমণ করেছিলেন? তো কখন চেঙ্গিজ খান ভারত আক্রমণ করেছিলেন? অপশন এ 1220 খ্রিস্টাব্দে, না অপশন বি 1221 খ্রিস্টাব্দে, না অপশন সি 1222 খ্রিস্টাব্দে, না অপশন ডি উপরের কোনোটি নয়। তো চেঙ্গিজ খান ভারত আক্রমণ করেছিলেন তো 1221 খ্রিস্টাব্দে। 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিজ খান ভারত আক্রমণ করেছিলেন। তারপরের কোয়েকশন, তো কোয়েকশন নাম্বার হচ্ছে 88 নাম্বার কোয়েকশন, ভারতের প্রথম মহিলা শাসক ছিলেন? তো ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা শাসক ছিলেন তোমাদের রাজিয়া ছিলেন ভারতের প্রথম মহিলা শাসক, রাজিয়া ছিলেন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 89 নাম্বার কোয়েকশন তোমরা দেখে নাও। দিল্লির সুলতানদের মধ্যে কে রক্ত ও লৌহ নীতি অনুসরণ করেছিলেন? তো দিল্লি সুলতানদের মধ্যে কে রক্ত ও লৌহ নীতি অনুসরণ করেছিলেন? অপশন এ ইলতুৎমিশ, না অপশন বি রাজিয়া, না অপশন সি বলবন, না এদের কেউই নন। তো অপশন এ দিল্লির সুলতানদের মধ্যে কে রক্ত লৌহ নীতি অনুসরণ করেন? তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি বলবন।
তো অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর। বলবন দিল্লির সুলতানদের মধ্যে রক্ত ও লৌহ নীতি অনুসরণ করেন। তো তারপরের কোয়েকশন, তো কোয়েকশন নাম্বার হচ্ছে 90। সুলতানি যুগে কয়টি স্থাপত্য রীতি ছিল? তো সুলতানি যুগে কয়টি স্থাপত্য রীতি ছিল? তো সঠিক উত্তর হবে তোমাদের দুটি। তো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। সুলতানি যুগে দুটি স্থাপত্য রীতি ছিল। তারপরের কোয়েকশন, তো কোয়েকশন নাম্বার 91। তো 91 নাম্বার কোয়েকশন হচ্ছে ভক্তি আন্দোলনের উদ্দেশ্য ছিল। তো ভক্তি আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? ভক্তি আন্দোলনের উদ্দেশ্য ছিল তোমাদের হিন্দু মুসলিম মৈত্রী প্রতিষ্ঠা করা। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। হিন্দু মুসলিম মৈত্রী প্রতিষ্ঠা করা হচ্ছে ভক্তি আন্দোলনের উদ্দেশ্য। তো অপশন সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তো তারপরের কোয়েকশন নাম্বার 92। তো 92 নাম্বার কোয়েকশন হচ্ছে কবে এবং কাদের মধ্যে চৌসার যুদ্ধ হয়েছিল? তো চৌসার যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে, কবে এবং কাদের মধ্যে? চৌসার যুদ্ধ হয়েছিল তোমাদের 1539 খ্রিস্টাব্দে হুমায়ুন ও শেরশাহের মধ্যে। তো 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ হয়েছিল হুমায়ুন ও শেরশাহের মধ্যে। অপশন এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন দেখে নাও, কোয়েকশন নাম্বার 93। তো 93 নাম্বার কোয়েকশন হচ্ছে শেরশাহের সাম্রাজ্য বিভক্ত ছিল। তো শেরশাহের সাম্রাজ্য বিভক্ত ছিল অপশন এ 40টি প্রদেশে, না অপশন বি 42টি প্রদেশে, না অপশন সি 47টি প্রদেশে, না অপশন ডি তোমাদের উপরের কোনোটিই নয়। তো শেরশাহের সাম্রাজ্য বিভক্ত ছিল তোমাদের, শেরশাহের সাম্রাজ্য ছিল 47টি প্রদেশে বিভক্ত ছিল। শেরশাহের সাম্রাজ্য 47টি সাম্রাজ্যে বিভক্ত ছিল। অপশন সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তো তারপরের কোয়েকশন 94 নাম্বার কোয়েকশন হচ্ছে ভারতের তুতা পাখি ছিলেন। তো সবাই জানে যে ভারতের তুতা পাখি ছিলেন আমির খসরু। তো আমির খসরু ছিলেন ভারতের তুতা পাখি, বা আমির খসরু ভারতের তুতা পাখি নামে পরিচিত। তো অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 95। তো 95 নাম্বার কোয়েকশন হচ্ছে গুজরাট জয়ের স্মৃতিতে কোন মুঘল সম্রাট বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? তো গুজরাট জয়ের স্মৃতিতে কোন মুঘল সম্রাট বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? তো তোমাদের সঠিক উত্তর হবে তোমাদের আকবর। তো আকবর হচ্ছে সঠিক উত্তর। অপশন বি হচ্ছে তোমাদের এই কোয়েকশনের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 92। তো 92 নাম্বার কোয়েকশন হচ্ছে কবে এবং কাদের মধ্যে চৌসার যুদ্ধ হয়েছিল? তো চৌসার যুদ্ধ তো হয়েছিল আমরা জানি অপশন এ 1939 খ্রিস্টাব্দে হুমায়ুন ও শেরশাহের মধ্যে চৌসার যুদ্ধ হয়েছিল। অপশন এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তো তারপরের কোয়েকশন, শেরশাহের সাম্রাজ্য বিভক্ত ছিল। তো 93 নাম্বার কোয়েকশন হচ্ছে শেরশাহের সাম্রাজ্য বিভক্ত ছিল। আমরা জানি যে শেরশাহ সাম্রাজ্যের বিভক্ত ছিল। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, 47টি প্রদেশে বিভক্ত ছিল। তো এই কোয়েকশনটি আমরা বলে নিয়েছি যে ভারতের তুতা পাখি হচ্ছে আমির খসরু। তারপরের কোয়েকশন 95 নাম্বার কোয়েকশন দেখে নাও। তো 95 নাম্বার কোয়েকশন হচ্ছে গুজরাট জয়ের স্মৃতিতে কোন মুঘল সম্রাট বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? অপশন বি হচ্ছে সঠিক উত্তর, আকবর। তারপরের কোয়েকশন হচ্ছে 96 নাম্বার কোয়েকশন হচ্ছে তাজমহলের নকশাকার ছিলেন কে? তো তাজমহলের নকশাকার কে ছিলেন? তো তাজমহলের নকশাকার ছিলেন তোমাদের অপশন এ উস্তাদ মনসুর, অপশন বি উস্তাদ ঈশা, না অপশন সি উস্তাদ রহিম, না অপশন ডি এদের কেউ নন। তো সঠিক উত্তর হবে তোমাদের তাজমহলের নকশাকার ছিলেন এদের মধ্যে কেউ নন। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আর তাজমহলের নকশা
তৈরি করেছিলেন যে উনি হচ্ছেন উস্তাদ আহমেদ লাহোরী। তো উস্তাদ আহমেদ লাহোরী হচ্ছে তাজমহলের নকশাকার বা নকশা নির্মাণ করেছিলেন উস্তাদ আহমেদ লাহোরী। তো তারপরের কোয়েকশন দেখে নাও। তো কোয়েকশন নাম্বার 97। তো 97 নাম্বার কোয়েকশন হচ্ছে সুফিবাদের উৎপত্তি হয়েছিল কোথায়? তো সুফিবাদের উৎপত্তি হয়েছিল তোমাদের পারস্যে। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর, পারস্যে সুফিবাদের উৎপত্তি হয়েছিল। তো তারপরের কোয়েকশন দেখে নাও, কোয়েকশন নাম্বার 98। তো 98 নাম্বার কোয়েকশন হচ্ছে ভাগবত পুরাণ পারসি ভাষায় অনুবাদ করেছিলেন কে? তো ভাগবত পুরাণ পারসি ভাষায় অনুবাদ করেছিলেন কে? তো সঠিক উত্তর হবে তোমাদের টুডর মহল। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, টুডর মহল ভাগবত পুরাণ পারসি ভাষায় অনুবাদ করেছিলেন। তারপরের কোয়েকশন দেখে নাও। তো কোয়েকশন নাম্বার 99, অন্ধক্রিপ ঘটনা কি? তো অন্ধক্রিপ ঘটনা কি? অন্ধক্রিপ ঘটনা হচ্ছে তোমাদের একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, অন্ধক্রিপ হচ্ছে একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন 100 কোয়েকশন। 100 কোয়েকশন হচ্ছে কখন বক্সারের যুদ্ধ হয়েছিল? তো কখন বক্সারের যুদ্ধ হয়েছিল? তো সঠিক উত্তর অপশন এ হচ্ছে তোমাদের 1762 খ্রিস্টাব্দে, অপশন বি হচ্ছে 1763 খ্রিস্টাব্দে, না 1764 খ্রিস্টাব্দে, না উপরের কোনোটি নয়। তো সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যে কখন বক্সারের যুদ্ধ হয়েছিল। তারপরের কোয়েকশন দেখে নাও। তারপরের কোয়েকশন 101। তো কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিল? তো কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিল? তো দেওয়ানি প্রদান করেছিলেন তোমাদের দ্বিতীয় শাহ আলম। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিলেন। তারপরের কোয়েকশন নাম্বার 102। তো 102 নাম্বার কোয়েকশন হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রকৃত উদ্যাপক ছিলেন কে? তো চিরস্থায়ী বন্দোবস্তের প্রকৃত উদ্যাপক ছিলেন লর্ড কর্নওয়ালিস। অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তো তারপরের কোয়েকশন দেখে নাও। এই কোয়েকশন গুলো হয়ে গেছে যে বক্সারের যুদ্ধ হয়েছিল, আমরা জানি বক্সারের যুদ্ধ হয়েছিল তোমাদের অপশন সি 1764 খ্রিস্টাব্দে। তারপর এই কোয়েকশন গুলো হয়ে গিয়েছে একবার। তারপরের আমাদের কোয়েকশন বাকি হচ্ছে তোমাদের 103 নম্বর, অর্থাৎ 103 নাম্বার কোয়েকশন। তো 103 নাম্বার কোয়েকশন দেখে নাও। 103 নাম্বার কোয়েকশন হচ্ছে 1817 খ্রিস্টাব্দে রামমোহন হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। অপশন এ উইলিয়াম কেরির সাহায্যে, না মার্শম্যানের সাহায্যে, না ডেভিড হেয়ারের সাহায্যে, না উপরের কোনোটি নয়। তো সঠিক উত্তর হবে তোমাদের ডেভিড হেয়ারের সাহায্যে 1817 খ্রিস্টাব্দে রামমোহন হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তো তারপরের কোয়েকশন নাম্বার 104। তো 104 নাম্বার কোয়েকশন হচ্ছে বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেছিলেন 32টি বালিকা বিদ্যালয়, না অপশন বি তোমাদের 33টি বালিকা বিদ্যালয়, না অপশন সি 35টি বালিকা বিদ্যালয়, না তোমাদের অপশন ডি উপরের কোনোটি নয়। তো তোমাদের সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর, 35টি বালিকা বিদ্যালয় বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেছিলেন। তো তারপরের কোয়েকশন নাম্বার 107। তো 107 নাম্বার কোয়েকশন হচ্ছে নব্য বঙ্গরা হলেন। তো নব্য বঙ্গরা হলেন তোমাদের অপশন সি ডিরোজিওর অনুগামী। তো ডিরোজিওর অনুগামী হচ্ছেন নব্য বঙ্গরা। তারপরের কোয়েকশন নাম্বার হচ্ছে 106। তো 106 নাম্বার কোয়েকশন হচ্ছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে? তো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে তোমাদের 1897। 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। তো
তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন 107। তো 107 নাম্বার কোয়েকশন হচ্ছে কখন বঙ্গভঙ্গ রদ হয়েছিল। তো কখন বঙ্গভঙ্গ রদ হয়েছিল? তো 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। সঠিক উত্তর অপশন এ। তো তারপরের কোয়েকশন নাম্বার 108। 108 নাম্বার কোয়েকশন হচ্ছে ভারতীয় মুসলিম সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলনের নেতা ছিলেন কে? তো ভারতীয় মুসলিম সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলনের নেতা কে ছিলেন? তো সঠিক উত্তর হবেন সৈয়দ আহমেদ খান। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। সৈয়দ আহমেদ খান ছিলেন ভারতীয় মুসলিম সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলনের নেতা। তো তারপরের কোয়েকশন নাম্বার 109। নিচের আন্দোলনগুলির কোনটি চৌরি চৌড়া ঘটনার জন্য প্রত্যাহিত হয়েছিল? তো চৌরি চৌড়া ঘটনার জন্য প্রত্যাহিত হয়েছিল তোমাদের অসহযোগ আন্দোলন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। অসহযোগ আন্দোলন চৌরি চৌড়া ঘটনার জন্য প্রত্যাহার বা প্রত্যাহিত হয়েছিল। তো তারপরের কোয়েকশন নাম্বার 110। তো 110 নাম্বার কোয়েকশন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল কি? তো প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? তো সঠিক উত্তর হবে তোমাদের প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল তোমাদের অপশন বি হবে সঠিক উত্তর, সেরাজেভো হত্যাকাণ্ড। তো সেরাজেভো হত্যাকাণ্ড হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। তো এই হচ্ছে তোমাদের 2016 সালের এসটিজিটি পরীক্ষার প্রশ্নপত্র। তারপরে হচ্ছে তোমাদের 2017। তো 2017 সালে যে পরীক্ষার প্রশ্নপত্র, তো সেগুলো তোমাদের সঙ্গে এবার আলোচনা করব এবং প্রশ্নের সাথে উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দেব। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে কারণ 4 বছরের কোয়েকশন পত্র একই সাথে আলোচনা করছি। তো তোমরা সঠিক ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখো এবং এই ভিডিওর কোয়েকশনগুলো তোমরা নোট করে রাখতে পারো, কোয়েকশনের আনসারগুলো নোট করে রাখতে পারো, কারণ কোয়েকশনগুলো তো আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব, কিন্তু আনসারগুলো তোমরা লিখে রাখতে পারো। তো তোমাদের 2017 সালের যে কোয়েকশনগুলো এসেছিল পরীক্ষায়, সেই কোয়েকশনগুলো তোমরা দেখে নাও। তো প্রথম কোয়েকশন তোমরা দেখে নাও। 2017 সালে যে পরীক্ষায় এসেছিল প্রথম কোয়েকশন কি এসেছিল 2017 সালে তোমাদের এসটিজিটি পরীক্ষায়? ইতিহাস প্রথম প্রশ্ন এসেছিল তোমাদের ভারতীয় প্রাচীনতম সাহিত্য কি? তো ভারতের প্রাচীনতম সাহিত্য কি যদি বলা হয়, তে ভারতের প্রাচীনতম সাহিত্য হচ্ছে তোমাদের ঋগ্বেদ। তো অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। ঋগ্বেদ হচ্ছে ভারতের প্রাচীনতম সাহিত্য। তো তারপরের কোয়েকশন নাম্বার হচ্ছে 72। তো 72 নাম্বার কোয়েকশন হচ্ছে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক হলেন কে? তো ভারতের প্রত্নতত্ত্বের জনক কে? তো সঠিক উত্তর হবে তোমাদের আলেকজান্ডার ক্রাহিংহাম। তো অপশন সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 73। কাশ্মীরের ইতিহাসের একটি নির্ভরযোগ্য বিবরণ কি? তো কাশ্মীরের ইতিহাসের একটি নির্ভরযোগ্য বিবরণ হচ্ছে কলহন এর রাজতরঙ্গিনী। তো অপশন এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 74। মহাবীরের পিতার নাম কি ছিল? তো মহাবীরের পিতার নাম কি ছিল? সঠিক উত্তর হবে তোমাদের সিদ্ধার্থ। মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ। সিদ্ধার্থ ছিলেন মহাবীরের পিতার নাম। তারপরের কোয়েকশন নাম্বার 75। তো 75 নাম্বার কোয়েকশন হচ্ছে গৌতম বুদ্ধ দিব্য জ্ঞান লাভ করেছিলেন নিম গাছের নিচে, না অর্জুন গাছের নিচে, না তোমাদের অশ্বত্থ গাছের নিচে, না তোমাদের উপরের কোনোটি নয়? তো সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো যে গৌতম বুদ্ধ দিব্য জ্ঞান লাভ করেছিলেন কোন গাছের নিচে। তো কমেন্ট করো, সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো। তারপরের কোয়েকশন
কোয়েকশন নাম্বার 76, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে উত্তর ভারত বিভক্ত ছিল। তো সঠিক উত্তর হচ্ছে 16টি মহাজনপদে। খুবই কমন যোগ্য প্রশ্ন। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে উত্তর ভারত বিভক্ত ছিল কয়টি মহাজনপদে? তো 16টি মহাজনপদে বিভক্ত ছিল। তারপরের কোয়েকশন নাম্বার 77। তো 77 নম্বর কোয়েকশন হচ্ছে অজাতশত্রু মগধের উত্থানের জন্য পরাজিত করেছিলেন। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের 36টি গণরাজ্যকে। তো অজাতশত্রু মগধের উত্থানের জন্য পরাজিত করেছিলেন 36টি গণরাজ্যকে। তারপরের কোয়েকশন নাম্বার হচ্ছে 78। তো 78 নাম্বার কোয়েকশন হচ্ছে অশোকের ধর্ম ছিল মূলত একটি কি? অপশন এ সামাজিক ও নৈতিক ধারণা, অপশন বি আধ্যাত্মিক ও ধর্মীয় ধারণা, অপশন সি আত্মনিয়ন্ত্রণের ধারণা, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো অশোকের ধর্ম ছিল মূলত তোমাদের সামাজিক ও নৈতিক ধারণা। অপশন এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 79। তো 79 নম্বর কোয়েকশন হচ্ছে দিল্লির নিকটবর্তী মেহরুলির অতি উৎকৃষ্ট ধাতু শিল্পের লৌহস্তম্ভটি ছিল। তো সঠিক উত্তর হবে তোমাদের গুপ্ত যুগের নিদর্শন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 80। প্রথম কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন। তো প্রথম কুমারগুপ্ত কি প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ নালন্দা বিশ্ববিদ্যালয়, না অপশন বি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, না অপশন সি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, না উপরের কোনোটিই নয়। তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি তক্ষশিলা বিশ্ববিদ্যালয় প্রথম কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন। তো তারপরের কোয়েকশন নাম্বার 81 নাম্বার কোয়েকশন হচ্ছে আলেকজান্ডারের সময়ে ভারতের বিখ্যাত বিদ্যালয়টি ছিল। তো অপশন এ নালন্দা বিশ্ববিদ্যালয়, অপশন বি পঞ্চলা বিশ্ববিদ্যালয়, না অপশন সি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, না কোনোটিই নয়। তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ছিল আলেকজান্ডারের সময়ে ভারতের বিখ্যাত বিশ্ববিদ্যালয়। তারপরের কোয়েকশন নাম্বার 82 নাম্বার কোয়েকশন হচ্ছে পল্লবদের সময়ে কয়টি স্থাপত্য রীতি ছিল? তো পল্লবদের সময়ে কয়টি স্থাপত্য রীতি ছিল? পল্লবদের সময়ে মোট ছিল তোমাদের 4টি স্থাপত্য রীতি। অপশন সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 83 নাম্বার কোয়েকশন হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ 1191 কে জয়লাভ করেছিলেন। তো তরাইনের প্রথম যুদ্ধে জয়লাভ করেছিলেন পৃথ্বীরাজ চৌহান। তো পৃথ্বীরাজ চৌহান তরাইয়ের প্রথম যুদ্ধে 1191 সালে জয়লাভ করেছিলেন। তারপরের কোয়েকশন নাম্বার 84 মোহাম্মদ ঘুরি তার ভারতের অধিকৃত ভূখণ্ড অর্পণ করেছিলেন কুতুবুদ্দিন আইবককে, না হচ্ছে তোমাদের ইলতুৎমিশকে, না বলবনকে, এদের কারুকেই নয়। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের কুতুবুদ্দিন আইবককে মোহাম্মদ ঘুরি তার ভারতের অধিকৃত ভূখণ্ড অর্পণ করেছিলেন। তারপরের 85 নাম্বার কোয়েকশন হচ্ছে ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন কে? তো ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। তারপরের কোয়েকশন নাম্বার 86 নাম্বার কোয়েকশন হচ্ছে ভারতের প্রথম মহিলা শাসক রাজিয়া সুলতানা ছিলেন কোন বংশের? তো ভারতের প্রথম মহিলা শাসক রাজিয়া সুলতানা ছিলেন তোমাদের
রাজিয়া সুলতানা ছিলেন দাস বংশের। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, দাস বংশের ছিলেন মহিলা শাসক রাজিয়া সুলতানা। তারপরের কোয়েকশন নাম্বার 87, পারসিক শিষ্টাচার পাওবস এবং জিসদা প্রবর্তন করেছিলেন কে? তো সঠিক উত্তর হবে তোমাদের বলবন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, বলবন। তারপরের কোয়েকশন নাম্বার 88 নাম্বার কোয়েকশন হচ্ছে দোহা কে রচনা করেছিলেন? তো দোহা কে রচনা করেছিলেন? দোহা রচনা করেছিলেন অপশন হচ্ছে কবির। কবির দোহা রচনা করেছিলেন। তারপরের কোয়েকশন নাম্বার 89। তো 89 নাম্বার কোয়েকশন হচ্ছে সুফি সম্প্রদায় বিকশিত হয়েছিল? তো সুফি সম্প্রদায় বিকশিত হয়েছিল ইসলামে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ইসলামে বিকশিত হয়েছিল সুফি সম্প্রদায়। তারপরের কোয়েকশন নাম্বার 90 হচ্ছে কে বিখ্যাত আলাই দরওয়াজা তৈরি করেন? তো কে বিখ্যাত আলাই দরওয়াজা তৈরি করেন? তো সঠিক উত্তর হচ্ছে তোমাদের আলাউদ্দিন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, আলাউদ্দিন বিখ্যাত আলাই দরওয়াজা তৈরি করেন। তারপরের কোয়েকশন নাম্বার 91, বাংলার সুলতান সিকন্দর শাহ তৈরি করেছিলেন কোন মসজিদ? তো সঠিক উত্তর হবে তোমাদের আদিনা মসজিদ। আদিনা মসজিদ হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন 92 নাম্বার কোয়েকশন হচ্ছে দিল্লির সুলতানি যুগে সরকারি ভাষা ছিল কি? তো দিল্লির সুলতানি যুগে সরকারি ভাষা ছিল তোমাদের ফারসি। তো ফরাসি বা ফারসি ভাষা ছিল দিল্লি সুলতানি যুগে সরকারি ভাষা। তারপরের কোয়েকশন নাম্বার হচ্ছে 93। তো 93 নাম্বার কোয়েকশন হচ্ছে বিল গ্রামে কনুজের যুদ্ধ 1540-এ হয়েছিল? তো বিল গ্রামে কনুজের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? 1540 সালে বিল গ্রামে কনুজের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো সঠিক উত্তর হবে তোমাদের হুমায়ুন ও শেরশাহের মধ্যে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার হচ্ছে 94। তো 94 নাম্বার কোয়েকশন হচ্ছে শেরশাহের সাম্রাজ্যে রাস্তার পাশে কতগুলো সরাইখানা ছিল? তো শেরশাহের সাম্রাজ্যে রাস্তার পাশে কতগুলো সরাইখানা ছিল? তো সরাইখানা কতগুলো ছিল রাস্তার পাশে শেরশাহের সাম্রাজ্যে? তো সঠিক উত্তর হবে তোমাদের 1700টি, 1700টি। তো শেরশাহের সাম্রাজ্যের রাস্তার পাশে কতগুলো সরাইখানা ছিল? তো 1700টি বা 1700টি ছিল সরাইখানা রাস্তার পাশে। তারপরের কোয়েকশন নাম্বার 95, ঔরঙ্গজেব কে ছিলেন? তো ঔরঙ্গজেব ছিলেন হচ্ছে তোমাদের অপশন বি শিখ গুরু তেগ বাহাদুরের হত্যাকারী। তো শিখ গুরু তেগ বাহাদুরের হত্যাকারী হচ্ছেন ঔরঙ্গজেব। তো সঠিক উত্তর অপশন বি। তো তারপরের কোয়েকশন নাম্বার হচ্ছে 96, বুলন্দ দরওয়াজা কোন স্থাপত্য রীতিতে তৈরি? তো বুলন্দ দরওয়াজা কোন স্থাপত্য রীতিতে তৈরি? তো সঠিক উত্তর হচ্ছে ভারতীয়। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 97। তো 97 নাম্বার কোয়েকশন হচ্ছে ইংরেজরা পলাশির যুদ্ধে জয়ী হয়েছিল ক্লাইভের সাহসিকতার জন্য, মীর জাফরের বিশ্বাসঘাতকতার জন্য, না ইংরেজ সেনাদের উৎকৃষ্টতার জন্য, না উপরের কোনোটিই নয়? তো ইংরেজরা পলাশির যুদ্ধে জয়ী হয়েছিল তোমাদের অপশন বি,
মীর জাফরের বিশ্বাসঘাতকতার জন্য ইংরেজরা পলাশির যুদ্ধে জয়ী হয়েছিল। তারপরের কোয়েকশন নাম্বার 98, বক্সারের যুদ্ধ হয়েছিল কবে? তো বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল। তারপরের কোয়েকশন নাম্বার 99, 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত করে। বাংলা উড়িষ্যা এবং দিল্লিতে, না বাংলা বিহার ও দিল্লিতে, না বাংলা বিহার উড়িষ্যাতে, না উপরের কোনোটিই নয়। তো সঠিক উত্তর হবে বাংলা বিহার ও উড়িষ্যাতে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপরের 100 নাম্বার কোয়েকশন হচ্ছে সূর্যাস্ত আইন। তো সূর্যাস্ত আইন কি ছিল? সূর্যাস্ত আইন ছিল চিরস্থায়ী বন্দোবস্তের সাথে সম্পর্কিত সূর্যাস্ত আইন। তারপরের 101 নাম্বার কোয়েকশন হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্তের রাজস্ব আদায় হতো কৃষকদের থেকে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, কৃষকদের থেকে। তো তারপরের কোয়েকশন নাম্বার 102। তো 102 নাম্বার কোয়েকশন হচ্ছে রামমোহন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে? তো রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠিতা করেছিলেন 1815 খ্রিস্টাব্দে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন 103 নাম্বার 103 নাম্বার কোয়েকশন, বর্ণ পরিচয়ের লেখক হচ্ছেন বিদ্যাসাগর। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন দেখে নাও। তারপরের কোয়েকশন হচ্ছে 104 নাম্বার কোয়েকশন হচ্ছে কে বর্তমান ভারত বইটি লেখেন? তো কে বর্তমান ভারত বইটি লিখেন? তো উত্তর হবে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন। তারপরের কোয়েকশন 105 নাম্বার কোয়েকশন হচ্ছে দ্বিজাতি তত্ত্বের প্রতিকৃত ছিলেন। তো দ্বিজাতি তত্ত্বের প্রতিকৃত ছিলেন হচ্ছে সৈয়দ আহমেদ খান। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন 106 নাম্বার কোয়েকশন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন উপস্থিত প্রতিনিধিদের সংখ্যা ছিল কতজন? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে প্রতিনিধির সংখ্যা কতজন ছিল? তো সঠিক উত্তর হবে তোমাদের 72 জন। অপশন সি হবে সঠিক উত্তর। প্রথম যে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয় সেই অধিবেশনে 72 জন সদস্য সংখ্যা ছিল। তো তারপরের কোয়েকশন হচ্ছে তোমাদের পাঞ্জাবে কে স্বদেশী আন্দোলন সংগঠিত করেছিলেন? তো পাঞ্জাবে যদি স্বদেশী আন্দোলন যিনি সংগঠিত করেছিলেন তিনি হচ্ছেন আমাদের লালা রাজপথ রায়। তো লালা রাজপথ রায় পাঞ্জাবে স্বদেশী আন্দোলন সংগঠিত করেছিলেন। তারপরের কোয়েকশন 108, কে ভারতে খিলাফত বিষয়টি সমর্থন করেন? তো কে ভারতে খিলাফত বিষয়টি সমর্থন করেন? অপশন বি গান্ধীজি। তারপরের কোয়েকশন নাম্বার 109। তো 109 নাম্বার কোয়েকশন হচ্ছে 1930 এর 12ই মার্চ বিখ্যাত ডান্ডি অভিযানে গান্ধীজির সাথে কতজন সত্যাগ্রহী ছিলেন? তো খুবই সহজ কোয়েকশন, উত্তর কমেন্ট সেকশনে কমেন্ট করো। 1930 এর 12ই মার্চ বিখ্যাত ডান্ডি অভিযান এ গান্ধীজির সাথে কতজন সত্যাগ্রহী ছিলেন? অপশন এ 78, অপশন বি 79, অপশন সি 83, না উপরের কোনোটি নয়। তো কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো 2017 সালে যে পরীক্ষার প্রশ্নপত্র, 2017 সালের লাস্ট প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে? তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তো এই হচ্ছে তোমাদের 2017 সালের এসটিজিটি পরীক্ষার প্রশ্নপত্র ইতিহাস। এখন আলোচনা করব 2018 সালে যে প্রশ্নপত্র
এসটিজিটি পরীক্ষার ইতিহাস। তো তোমাদের 2018 সালের প্রশ্নপত্র প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের, আর প্রথম প্রশ্ন তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে জীবন চরিত্রগুলি হলো, তো জীবন চরিত্রগুলি হলো ধর্মীয় সাহিত্য না পৌরাণিক সাহিত্য না ঐতিহাসিক সাহিত্য। অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর, ঐতিহাসিক সাহিত্য। তো ঐতিহাসিক সাহিত্য হবে তোমাদের জীবন চরিত্রগুলি। তারপরের কোয়েকশন, তো কোয়েকশন নাম্বার হচ্ছে 72। আর্যদের গতিবিধি জানা যায়, তো আর্যদের গতিবিধি কি থেকে জানা যায়, কোন শিলালিপি থেকে জানা যায়? তো আর্যদের গতিবিধি জানা যায় বুগাজ কুই শিলালিপি থেকে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন 73 নাম্বার কোয়েকশন হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি বা প্রকৃতির ইতিহাস গ্রন্থটির লেখক প্লিনি ছিলেন একজন কে, বা কোন দেশের পর্যটক ছিলেন? প্লিনি। তো ন্যাচারাল হিস্ট্রি প্রকৃতির ইতিহাস গ্রন্থটির লেখক হচ্ছেন প্লিনি, আমরা জানলাম। তো প্লিনি কে ছিলেন? তো প্লিনি ছিলেন তোমাদের রোমান পর্যটক। তো অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 74। ষোড়শ মহাজনপদের নামগুলি আমরা জানতে পারি কি থেকে? তো ষোড়শ মহাজনপদের নামগুলো আমরা জানতে পারি তোমাদের অঙ্গুত্তর নিকায় থেকে। অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন, বুদ্ধের মাতা ও পিতা কে ছিলেন? তো বুদ্ধের মাতা ও পিতার নাম কি ছিল? অপশন এ মায়া দেবী এবং শুদ্ধোধন, না অপশন বি যশোধরা দেবী এবং সাক্ষ্যমণি, না ত্রিশলা দেবী এবং সিদ্ধার্থ, না এদের কেউ নয়? তো সঠিক উত্তর খুবই সহজ কোয়েকশন, সঠিক উত্তর কমেন্টে তোমরা জানাও। তারপরের কোয়েকশন দেখে নাও। তো তারপরের কোয়েকশন 76 নাম্বার কোয়েকশন, 24তম তীর্থাঙ্ক বর্ধমান। তো 24তম তীর্থাঙ্কর বর্ধমান, তো বর্ধমান, তো সঠিক উত্তর হবে তোমাদের মহাবীর নামে পরিচিত। বর্ধমান হচ্ছে মহাবীর নামে পরিচিত। তারপরের কোয়েকশন 77 নাম্বার কোয়েকশন হচ্ছে মগধের রাজনৈতিক আধিপত্যের নিয়মিত উত্থান শুরু হয়েছিল কার সাথে? তো সঠিক উত্তর হবে তোমাদের শিশুনাগের সাথে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন, অশোকের ধর্ম ছিল মূলত, আমরা জানি এই কোয়েকশন গুলো বারবার এসেছে, এটি ছিল সামাজিক নীতি বিষয়ক ধারণা। তো সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশন এ। তারপরের কোয়েকশন, তো কোয়েকশন নাম্বার 79। তো 79 নাম্বার কোয়েকশন, অজন্তায় কয়টি গুহা আছে? তো অজন্তায় কয়টি গুহা আছে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 28টি। তারপরের কোয়েকশন 80 নাম্বার, কালিদাস কে ছিলেন? তো কালিদাস কার সভাকবি ছিলেন বা কালিদাস কে ছিলেন? তো সঠিক উত্তর হবে তোমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস। তারপরের কোয়েকশন নাম্বার 81। তো 81 নাম্বার কোয়েকশন হচ্ছে পল্লব স্থাপত্যের অপরাজিত রীতি অনুসরণ করেছিলেন কে? তো পল্লব স্থাপত্যের অপরাজিত রীতি অনুসরণ করেছিলেন কে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের চুল স্থাপত্য রীতিকে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন 82 নাম্বার কোয়েকশন হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের উন্নতি হয়েছিল। অপশন এ আলেকজান্ডারের সময়ে, অপশন বি কনিষ্কের সময়ে, অপশন সি হর্ষবর্ধনের সময়ে, না অপশন ডি এদের কেউ নন? তো তক্ষশিলা মহাবিদ্যালয়ের উন্নতি হয়েছিল কাদের সময়ে? সঠিক উত্তর তোমরা কমেন্ট করো, সঠিক উত্তর কমেন্ট করো।
তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, হর্ষবর্ধনের সময়ে। হর্ষবর্ধনের সময়ে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের উন্নতি হয়েছিল। তারপরের কোয়েকশন নাম্বার 83। তো 83 নাম্বার কোয়েকশন কি? কোন দুটি যুদ্ধ উত্তর ভারতে তুর্কি শাসনের গোড়াপতন করে? তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, পেশোয়ার এবং আজমিরের যুদ্ধ। তারপরের কোয়েকশন নাম্বার 84। তো 84 নাম্বার কোয়েকশন হচ্ছে বন্দে গান ই চেহেলগানি 40 কৃতদাসের সমিতি প্রবর্তন করেছিলেন কে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, ইলতুৎমিশ। তো তারপরের কোয়েকশন নাম্বার হচ্ছে তোমাদের 85 নাম্বার কোয়েকশন হচ্ছে দেওয়ান ই আরজ ছিল একটি। তো সঠিক উত্তর হবে তোমাদের সাময়িক বিষয়াদির দপ্তর। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন 86 নাম্বার কোয়েকশন হচ্ছে নিচের স্মৃতি স্তম্ভগুলির মধ্যে কোনটি কুতুব পরিসরের মধ্যে অবস্থিত নয়? তো অপশন ডি হবে সঠিক উত্তর, উপরের কোনটিই নয়। তারপরের কোয়েকশন 87 নাম্বার কোয়েকশন হচ্ছে নিচের কোন মসজিদটি জুনপুর স্থাপত্য রীতির নিদর্শন? তো জুনপুর স্থাপত্য রীতির নিদর্শন কোন মসজিদ? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, আটলা মসজিদ। তারপরের কোয়েকশন দেখে নেব। তো তারপরের কোয়েকশন হচ্ছে তোমাদের 88 নাম্বার কোয়েকশন, সুলতানি যুগে বিদ্যাপতি ঠাকুর বড় পণ্ডিত ছিলেন। তো অপশন এ মারাঠি সাহিত্যে, না অপশন বি মৈথিলি সাহিত্যে, না অপশন সি বাংলা সাহিত্যে, না উপরের কোনোটিই নয়। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি। অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর, মৈথিলি সাহিত্যে। তারপরের কোয়েকশন দেখে নাও। তারপরের কোয়েকশন 89 নাম্বার কোয়েকশন হচ্ছে রামচরিত্র মানস এর লেখক কে? তো মান চরিত্রের মানস হচ্ছে একজন লেখক, আর আরেকজন হচ্ছে মান চরিত্র। তো এই কোয়েকশনটি ভালোভাবে বুঝে নাও। একটি হচ্ছে রামচরিত মানস, আরেকটি হচ্ছে তোমাদের রামচরিত। তো রামচরিত মানসের লেখককে? তো রামচরিত যদি বলে তাহলে রামচরিত মানসের যদি বলে তাহলে রামচরিত মানসের লেখক হবে তুলসীদাস। তো তুলসীদাস হবে রামচরিত মানসের লেখক। আর যদি বলে যে রামচরিত এর লেখককে, তো রামচরিত যদি বলে তাহলে লেখক হবে তোমাদের সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী হবে রামচরিত এর লেখক, আর রামচরিত মানসের লেখক হবে তুলসীদাস। তো ক্লিয়ার? তারপরের কোয়েকশন, তো কোয়েকশন নাম্বার 90। পূর্ব ভারতের আফগান সর্দারদের বাবর ধ্বংস করেছিলেন। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ঘরঘরার যুদ্ধে। অপশন বি হবে সঠিক উত্তর। তো তারপরের কোয়েকশন 91 নাম্বার কোয়েকশন হচ্ছে শেরশাহ ছিলেন। তো শেরশাহ কে ছিলেন? শেরশাহ ছিলেন একজন সংস্কার ও বিজেতা। অপশন এ হবে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন 92 নাম্বার কোয়েকশন হচ্ছে নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কে ভারতীয় হিসেবে পরিচিত? ভারতীয় হিসেবে পরিচিত। তো মুঘল সম্রাটদের মধ্যে কে ভারতীয় হিসেবে পরিচিত? তো সঠিক উত্তর হবে তোমাদের শাহজাহান। অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন হচ্ছে 93 নাম্বার কোয়েকশন, 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, জয়সিংহ এবং শিবাজির মধ্যে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
1565 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় জয়সিংহ এবং শিবাজির মধ্যে। তারপরের কোয়েকশন নাম্বার 94, নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কে চিত্রকলার পৃষ্ঠপোষকতা করেন? তো মুঘল সম্রাটদের মধ্যে কে চিত্রকলার পৃষ্ঠপোষকতা করেন? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে শাহজাহান। অপশন সি হবে সঠিক উত্তর, শাহজাহান। শাহজাহান হচ্ছে চিত্রকলার পৃষ্ঠপোষকতা করেন। তারপরের কোয়েকশন 95 নম্বর কোয়েকশন হচ্ছে, পূর্ব ভারতে ইংরেজরা প্রথম কোথায় তাদের কারখানা খুলে? তো পূর্ব ভারতে ইংরেজরা প্রথম কোথায় তাদের কারখানা খুলে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে উড়িষ্যা। উড়িষ্যাতে ইংরেজরা প্রথম তাদের কারখানা খুলে। তারপরের কোয়েকশন, তো কোয়েকশন নাম্বার হচ্ছে 96, বাংলা থেকে ইংরেজরা বেশি করে রফতানি করত কোন জিনিস? তো বাংলা থেকে ইংরেজরা রফতানি করত হচ্ছে তোমাদের রেশম। অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর, রেশম ইংরেজরা বেশি করে রফতানি করত বাংলা থেকে। তারপরের কোয়েকশন 97 নাম্বার কোয়েকশন হচ্ছে, কে বাংলায় দ্বৈত শাসন বিলোপ করেন? তো কে বাংলায় দ্বৈত শাসন বিলোপ করেন? সঠিক উত্তর হবে তোমাদের হেস্টিংস। অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন 98 নাম্বার কোয়েকশন হচ্ছে, স্যার টমাস মনরো এবং ক্যাপ্টেন রিডের নাম জড়িত কোন বন্দোবস্তের সাথে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে রাওতারি বন্দোবস্তের সাথে স্যার টমাস মনরো এবং ক্যাপ্টেন রিডের নাম জড়িত। তারপরের কোয়েকশন নাম্বার 99, তো 99 নাম্বার কোয়েকশন হচ্ছে, বিদ্যাসাগরের সমর্থন করেছিলেন? তো বিদ্যাসাগর সমর্থন করেছিলেন কোনটি হবে সঠিক উত্তর? জাতি প্রথা, না কুলীন প্রথা, না সতীদাহ প্রথা? তো সমর্থন করেছিলেন কোনটি? তো সঠিক উত্তর হবে এখানে কোনোটিকেই বিদ্যাসাগর সমর্থন করেননি। অপশন উপরের কোনোটি নয়। তারপরের কোয়েকশন নাম্বার হচ্ছে 100, ভারতের প্রতীক ছিলেন? তো ভারতের প্রতীক কে ছিলেন? রাধাকান্ত দেব, না রাজা রামচন্দ্র দাস, না রাজা রামমোহন রায়, না এদের কেউ নন? তো সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। খুবই সহজ প্রশ্ন। ভারত প্রতীক ছিলেন, তো ভারত প্রতীক কে ছিলেন? কমেন্ট করো। তারপরের কোয়েকশন নাম্বার 101, স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন? তো স্যার সৈয়দ আহমেদ খান কে ছিলেন? তো সঠিক উত্তর হবে তোমাদের ওয়াহাবি আন্দোলনের নেতা, না খিলাফত আন্দোলনের নেতা, না ফরাজি আন্দোলনের নেতা? তো স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন অপশন ডি, উপরের কোনোটি নয়। তো স্যার সৈয়দ আহমেদ নেতা ছিলেন হচ্ছে আলিগড় আন্দোলনের। তো আলিগড় আন্দোলনের নেতা ছিলেন স্যার সৈয়দ আহমেদ, আলিগড় আন্দোলনের। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের কোনোটি নয়। তারপরে তো কোয়েকশন নাম্বার 102, সেফটি বাল্ব তত্ত্বটি কার নামের সাথে সম্পর্কিত? তো সেফটি বাল্ব হচ্ছে তোমাদের এ.ও. হিউম এর নামের সাথে জড়িত সেফটি বাল্ব। তারপরের কোয়েকশন নাম্বার 103, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? তো সঠিক উত্তর অপশন সি, বোম্বেতে। তারপরের কোয়েকশন 104, বঙ্গভঙ্গের সময়ে কে রাখি বন্ধনের প্রস্তাব করেন? তো সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি। তারপরের কোয়েকশন, সুরাট ব্যবচ্ছেদ হয়েছিল? তো সুরাট ব্যবচ্ছেদ হয়েছিল কত সালে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের 1907 সালে। তো 106 নাম্বার কোয়েকশন হচ্ছে, সাইমন কমিশনের বিরোধী আন্দোলন কে শহীদ হয়েছিলেন? তো সঠিক উত্তর, সাইমন আন্দোলনে শহীদ হয়েছিলেন তোমাদের লালা রাজপথ রায়। অপশন সি হবে সঠিক উত্তর।
তারপরের কোয়েকশন দেখে নাও। তারপরের কোয়েকশন হচ্ছে ডান্ডি অবস্থিত কোথায়? তো ডান্ডি কোথায় অবস্থিত? গুজরাট উপকূলে আমরা জানি ডান্ডি অবস্থিত। অপশন সি হবে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন 108, রাসবিহারী বোসের ছদ্মনাম কি ছিল? তো রাসবিহারী বসুর ছদ্মনাম কি ছিল? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের বি এন ঠাকুর। বি এন ঠাকুর ছিল রাসবিহারী বসুর ছদ্মনাম। তারপরের কোয়েকশন নাম্বার 109, নিম্নলিখিত কোন আন্দোলনকে আগস্ট আন্দোলন বলা হয়? তো অসহযোগ আন্দোলন, না আইন অমান্য আন্দোলন, না ভারত ছাড়ো আন্দোলন? তো সঠিক উত্তর হবে অপশন সি, ভারত ছাড়ো আন্দোলনকে আগস্ট আন্দোলন বলা হয়। তারপরের কোয়েকশন হচ্ছে তোমাদের 2018 সালের এসটিজিটি ইতিহাস প্রশ্নপত্রের শেষ কোয়েকশন। প্রথম বিশ্বযুদ্ধে কয়টি বৃহৎ সাম্রাজ্য ধ্বংসপ্রাপ্ত হয়েছিল? তো প্রথম বিশ্বযুদ্ধে কয়টি বৃহৎ সাম্রাজ্য ধ্বংসপ্রাপ্ত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ 2টি, না অপশন সি বি 3টি, না অপশন সি 4টি? তো উপরে কোনোটি নয়, সঠিক উত্তর হবে অপশন ডি। তো তোমাদের লাস্ট পেপার রয়ে গেছে তোমাদের 2019 সালের যে ইতিহাস এসটিজিটি প্রশ্নপত্র। তো দেখে নাও তোমরা 2019 সালের যে এসটিজিটি তোমাদের রয়েছে, পরীক্ষা হয়েছিল, সেই প্রশ্নপত্র তোমরা দেখে নাও। তো প্রশ্নপত্রের মধ্যে তোমাদের প্রথম কোয়েকশন, ইতিহাস থেকে তোমাদের প্রথম কোয়েকশন দেখে নাও, রামচরিত্রের লেখককে? তো রামচরিত্রের লেখক আমরা পরবর্তী অর্থাৎ 2018 সালের প্রশ্নে আমরা পেয়েছি রামচরিত্রের লেখককে। তো রামচরিত্রের লেখক কে হবে? রামচরিত্রের লেখক হবে তোমাদের তুলসীদাস, না সন্ধ্যাকর নন্দী, না কলহন, না এদের কেউ নয়? তো আমি আলোচনা করেছিলাম রামচরিত্রে একজন লিখেছিলেন আর রামচরিত্র মানস লিখেছিলেন একজন। তো সঠিক উত্তর হবে তোমাদের রামচরিত্রের লেখক হচ্ছেন সন্ধ্যাকর নন্দী। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, সন্ধ্যাকর নন্দী। আর যদি বলা হয় রামচরিত্র মানস তাহলে হবে তোমাদের তুলসীদাস। তারপরের কোয়েকশন দেখে নাও। তো কোয়েকশন নাম্বার 72, সাহিত্যিক উপাদানগুলির অতিরিক্ত পরিশিষ্ট হলো? তো সাহিত্যিক উপাদানগুলির অতিরিক্ত পরিশিষ্ট কি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের জীবন চরিত্র, না স্থায়ী ঘটনাপঞ্চী, না বৈদেশিক বিবরণ? উত্তর হবে অপশন ডি, উপরের কোনোটিই নয়। তারপরের কোয়েকশন, তো কোয়েকশন নাম্বার 73, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভারত স্মরণীয় আছে ধর্মীয় অসন্তোষের কারণে, রাজনৈতিক অসন্তোষের জন্য, না অর্থনৈতিক অসন্তোষের, না উপরের কোনোটিই নয়? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের ধর্মীয় অসন্তোষের জন্য। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভারত স্মরণীয় ধর্মীয় অসন্তোষের জন্য। তো তারপরের কোয়েকশন দেখে নাও। তারপরের কোয়েকশন কি? তারপরের কোয়েকশন হচ্ছে প্রথম জৈন সম্মেলন হয়েছিল কোথায়? তো প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল? অপশন সি, পাটলিপুত্রে। তো প্রথম জৈন সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে। তারপরের কোয়েকশন নাম্বার 75। তো 75 নাম্বার কোয়েকশন হচ্ছে বুদ্ধ ধর্মে মহাযান সম্প্রদায়ের উত্থান হয়েছিল? তো বুদ্ধ ধর্মে মহাযান সম্প্রদায়ের উত্থান হয়েছিল তোমাদের অপশন এ হবে সঠিক উত্তর, কনিষ্কের রাজত্বে। কনিষ্কের রাজত্বে বুদ্ধ ধর্মে মহাযান সম্প্রদায়ের উত্থান হয়েছিল। তারপরের কোয়েকশন 76 নাম্বার কোয়েকশন হচ্ছে অশোক কয়টি যুদ্ধ করেছিলেন? তো অশোক কয়টি যুদ্ধ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অশোক যুদ্ধ করেছিলেন তোমাদের অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন সি 3টি? তো অশোক কয়টি যুদ্ধ করেছিলেন? উত্তরটি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো যে অশোক কয়টি যুদ্ধ করেছিলেন। তারপরের কোয়েকশন, তো কোয়েকশন নাম্বার হচ্ছে 77, মগধ সাম্রাজ্যের ধীরীকরণ হয়েছিল? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের কলিঙ্গ যুদ্ধ দ্বারা। কলিঙ্গ যুদ্ধ দ্বারা মগধ সাম্রাজ্যের ধীরীকরণ হয়েছিল। তারপরের কোয়েকশন নাম্বার 78। তো 78 নাম্বার কোয়েকশন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন কে? তো সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হরিসেন।
তো সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। তারপরের কোয়েকশন 79 নাম্বার কোয়েকশন হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন কে? তো প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন, সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিতা, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিতা, না নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিতা। তো প্রথম চন্দ্রগুপ্ত কে ছিলেন? উপরের কোনোটিই নয়, অপশন ডি হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 80। তো মন্দির শিল্পের দ্রাবিড় শৈলী শুরু হয়েছিল কার রাজত্বে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে পল্লব রাজত্বে, অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন দেখে নাও, দিল্লি সুলতানি শাসন খলিফার কাছ থেকে স্বীকৃতি পেয়েছিল। তো দিল্লি সুলতানি শাসন খলিফার কাছ থেকে স্বীকৃতি পেয়েছিল, তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ইলতুৎমিশের সময়ে, অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন দেখে নাও, কোয়েকশন নাম্বার 82 নাম্বার কোয়েকশন হচ্ছে সুলতানি যুগ শাসন করেছিলেন কত বছর? তো সুলতানি যুগ শাসন করেছিল কত বছর? সঠিক উত্তর 5 বছর, অপশন এ হবে সঠিক উত্তর 5 বছর। তারপরের কোয়েকশন, কে সুলতান রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? তো কে সুলতান রাজিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিল? তো সঠিক উত্তর হবে আলতুনিয়া। আলতুনিয়া সুলতান রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তারপরের কোয়েকশন নাম্বার 84, বাংলায় বলবন দমন করেছিলেন? তো বাংলায় বলবন দমন করেছিলেন হচ্ছেন তুর্গিল খানের বিরুদ্ধে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 85, মেওয়ার রাজ পরিবারের বিখ্যাত বক্তি ঋষি ছিলেন কে? তো সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে তোমাদের মীরাবাউ, তো অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 86 নাম্বার কোয়েকশন হচ্ছে সুফি আন্দোলনের উৎসাহ দিত কি? তো ভ্রাতৃত্ববোধে সুফি আন্দোলন উৎসাহ দিত কি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের ভ্রাতৃত্ববোধ, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন দেখে নাও, কোয়েকশন নাম্বার 87, কোন সময়কালটি ভারতে মুঘল আফগান দ্বন্দ্বের আধিপত্য বিস্তারের সময়কাল বলে পরিচিত? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের 1526 থেকে 1556, অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর, অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর। তারপরে কোয়েকশন নাম্বার 88। তো 88 নাম্বার কোয়েকশন, একটি নতুন মুদ্রার দাম প্রবর্তন করেন? তো একটি নতুন মুদ্রা দাম প্রবর্তন করেন হচ্ছে তোমাদের শেরশাহ, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন, গুরু তেগ বাহাদুরের হত্যা হয়েছিল কার দ্বারা? তো গুরু তেগ বাহাদুরের হত্যা হয়েছিল, অপশন সি হবে সঠিক উত্তর, ঔরঙ্গজেবের দ্বারা। তারপরের কোয়েকশন দেখে নাও, কোয়েকশন নাম্বার 90, বুলন্দ দরওয়াজা অবস্থিত কোথায়? তো বুলন্দ দরজা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে ফতেহপুর সিক্রিতে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ফতেহপুর সিক্রিতে বুলন্দ দরজা অবস্থিত, অপশন বি। তারপরের কোয়েকশন, মারাঠা এবং মুঘলদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 1665 খ্রিস্টাব্দে, 1665 খ্রিস্টাব্দে মারাঠা এবং মুঘলদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। তারপরের কোয়েকশন নাম্বার 92। তো 92 নাম্বার কোয়েকশন হচ্ছে আলিগড়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? তো আলিগড়ের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত? উত্তরটি হবে ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন, দেশীয় শাসকদের দুর্বলতার প্রকাশ পেয়েছিল কোন যুদ্ধের পর? তো দেশীয় শাসকদের দুর্বলতা প্রকাশ পেয়েছিল হচ্ছে তোমাদের পলাশী যুদ্ধের পর, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, পলাশী যুদ্ধের পর। তারপরের কোয়েকশন, তো কোয়েকশন নাম্বার হচ্ছে তোমাদের 94।
94 নাম্বার কোয়েশ্চন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কোথায়? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা কোথায়? তো কোথায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? অপশন এ মাদ্রাজে, অপশন বি মুম্বাইতে, অপশন সি বাংলাতে, না উপরের কোনটি নয়। তো সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কোথায়। তারপরে কোয়েশ্চন, তো কোয়েশ্চন নাম্বার 95। তো 95 নাম্বার কোয়েশ্চন হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কিত। তো চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কিত হচ্ছে তোমাদের জমির সাথে। চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কিত হচ্ছে জমির সাথে। তো তারপরের কোয়েশ্চন দেখে নাও, কোয়েশ্চন নাম্বার 96 দেওয়ানি লাভ ছিল। তো দেওয়ানি লাভ ছিল তোমাদের রাজস্ব সংগ্রহ, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েশ্চন রামমোহনের ব্রাহ্ম সমাজ বৈশিষ্ট্য ছিল কি? তো রামমোহনের ব্রাহ্ম সমাজ এর বৈশিষ্ট্য কি ছিল? তো সঠিক উত্তর হবে তোমাদের সমবেত প্রার্থনা অনুশীলন, অপশন সি হবে সঠিক উত্তর। তারপরের কোয়েশ্চন দেখে নাও, কোয়েশ্চন নাম্বার 98। তো 98 নাম্বার কোয়েশ্চন হচ্ছে কবে থেকে ভারত বিবেকানন্দের জন্মদিন বা জাতীয় যুব দিবস রূপে পালিত হয়? তো কত খ্রিস্টাব্দ থেকে? সঠিক উত্তর হবে 1985 খ্রিস্টাব্দ থেকে। 1985 খ্রিস্টাব্দ থেকে সঠিক উত্তর অপশন বি। তো তারপরের কোয়েশ্চন দেখে নাও, কোয়েশ্চন নাম্বার 99। ভারতের নারী শিক্ষার জন্য বিদ্যাসাগরকে সাহায্য করেছিলেন কে? তো ভারতের নারী শিক্ষার জন্য বিদ্যাসাগরকে সাহায্য করেছিলেন অপশন এ জন বেতুনকে। কোয়েশ্চন হচ্ছে মুসলিমদের জন্য আধুনিক শিক্ষার প্রবর্তন কোন আন্দোলনে শুরু হয়েছিল? তো মুসলিমদের জন্য আধুনিক শিক্ষার প্রবর্তন কোন আন্দোলনে শুরু হয়েছিল? সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর কি হবে তোমরা দেখে নাও। সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি আলিগড় আন্দোলন। অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েশ্চন নাম্বার 102। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় বড়লাট ছিলেন কে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের লর্ড ডাফরিন। অপশন সি হবে সঠিক উত্তর। তারপরের কোয়েশ্চন 103 নাম্বার কোয়েশ্চন হচ্ছে গান্ধীজি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। তো গান্ধীজি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন হচ্ছে তোমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের। তারপরের কোয়েশ্চন 104 নাম্বার কোয়েশ্চন হচ্ছে 1905 এর বঙ্গভঙ্গ ছিল। তো 1905 এর বঙ্গভঙ্গ কি ছিল? তো 1905 এর বঙ্গভঙ্গ ছিল তোমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের বাংলার জাতীয়তাবাদের দুর্বল করার একটি প্রচেষ্টা। অপশন সি হবে সঠিক উত্তর। তারপরের কোয়েশ্চন 105 নম্বর কোয়েশ্চন হচ্ছে মৌলানা শওকত আলী ছিলেন কে? তো মৌলানা শওকত আলী কে ছিলেন? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খিলাফত আন্দোলনের নেতা। তো অপশন সি হবে সঠিক উত্তর, মৌলানা শওকত আলী ছিলেন খিলাফত আন্দোলনের নেতা। তারপরের কোয়েশ্চন নাম্বার 106 কোন আইনটি কালা আইন রূপে পরিচিত? তো কোন আইনটি কালা আইন নামে পরিচিত? অপশন এ হচ্ছে সঠিক উত্তর, রাওলাট আইন কালা আইন নামে পরিচিত। তারপরের কোয়েশ্চন দেখে নাও 107 নাম্বার কোয়েশ্চন কোন কংগ্রেসে গান্ধীজি জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে সুভাষ চন্দ্রের মনোনয়নের বিরোধিতা করেছিলেন? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে তোমাদের 1939 এর ত্রিপুরী কংগ্রেসে। তারপরের কোয়েশ্চন ভারতের লৌহ মানব কে? তো সঠিক উত্তর হবে বল্লভভাই প্যাটেল, সবাই জানে। তারপরে কোয়েশ্চন নাম্বার 109 1870 থেকে 1914 এর সময়কাল পরিচিত কি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর সাম্রাজ্যবাদের যুগ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েশ্চন দেখে নাও প্রথম বিশ্বযুদ্ধ পরিচিত। তো অপশন এ বিসমার্কের যুদ্ধ হিসেবে, অপশন বি কাইজারের যুদ্ধ হিসেবে, না অপশন সি চার্চিলের যুদ্ধ হিসেবে, না অপশন ডি উপরের কোনটি নয়। তো প্রথম বিশ্বযুদ্ধ পরিচিত হচ্ছে তোমাদের
কাইজারের যুদ্ধ হিসেবে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তো এই হলো তোমাদের আজকের এই ক্লাস। মূলত এসটিজিটি বিগত বছরের ইতিহাস প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তোমাদের হিস্ট্রি সিলেবাস তোমাদের চেঞ্জ হয়নি, অন্যান্য সিলেবাস চেঞ্জ হয়েছে, কিন্তু হিস্ট্রি সিলেবাস পুরনো সিলেবাসটাই রয়ে গেছে। তো এই কোয়েকশনগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে নেবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে যুক্ত হও এই পিডিএফটি পাওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।